আমেরিকা প্রসঙ্গে আলোচনা করতে চাই যে কর্মসূচি এজেন্ডা তার নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ এবং প্রধান এজেন্ডা বলা যায় ইমিগ্রেশন। সেটার একটি অংশ হচ্ছে দেশ থেকে অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করে দেওয়া। সামরিক বাহিনীকে ব্যবহার করবেন অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ধরতে, পাকড়াও করতে অভিযান চালিয়ে তারপর তাদেরকে বিদেশে বহিষ্কার করা হয় দেশ থেকে। 1,10,00,000 লোক যদি বছরে 11 মিলিয়ন লোক যদি $1,000 করে সরকারকে দেয় তাহলে $11 বিলিয়ন হয়। 2 কোটি লোককে বাইর করতে গেলে $880 বিলিয়ন দরকার, আর অসংখ্য সাপোর্ট সিস্টেমের দরকার। আমেরিকা প্রসঙ্গে আলোচনা করতে চাই যে কর্মসূচি এজেন্ডা তার নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ এবং প্রধান এজেন্ডা বলা যায় ইমিগ্রেশন। সেটার একটি অংশ হচ্ছে দেশ থেকে অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করে দেওয়া, মাস ডিপোর্টেশন। বেশ একটা ফ্রেজ, এই ফ্রেজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সারা দেশে আমেরিকায়। আমরা ডোনাল্ড ট্রাম্প যদি বলছেন যে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন, এরকম দৃষ্টান্ত এই দেশের ইতিহাসে আর কীরকম দেখেছেন? এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনি? এই উদ্যোগটা তো তিনি বারবার ঘোষণা করেছেন এবং আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি উল্লেখ করেছেন, উত্থাপন করছেন আলোচনার জন্য। এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে এবার পুনর্নির্বাচিত হলেন প্রেসিডেন্ট পদে, সেটা অন্যতম প্রধান কারণ অর্থনীতি ছাড়াও এই ইমিগ্রেশন, যে অবৈধ ইমিগ্রেন্টদের ব্যাপারে তিনি যে আতঙ্ক তৈরি করেছেন অথবা উদ্বেগ যুক্তরাষ্ট্রে তৈরি করেছেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের ব্যাপক অংশের মধ্যে এই বেশি পরিমাণে অবৈধরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, আশ্রয় প্রার্থনা করছে এবং অবৈধতে যুক্তরাষ্ট্র ভরে গেছে, এই ধরনের একটা ধারণা প্রচলিত হয়ে গেছে এবং উদ্বেগ হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য, যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ইত্যাদির জন্য, এবং অপরাধ প্রবণতা বেড়েছে এই সমস্ত চিন্তায়। এইটা একটা কারণ, তার জনপ্রিয়তা এবং ভোট বেশি পাওয়ার। অর্থনীতি আর একটা প্রধান কারণ ছিল। যাই হোক, ফলে তিনি যে কমিটমেন্ট করেছেন এবং সেটাকে এখন ফ্রেশ আউট করছেন, সেটা হচ্ছে আগেও তিনি বলেছেন সামরিক বাহিনীকে ব্যবহার করবেন অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ধরতে, পাকড়াও করতে অভিযান চালিয়ে তারপর তাদেরকে বিদেশে বহিষ্কার করা হয় দেশ থেকে। যুক্তরাষ্ট্রে মোটামুটি একটা হিসাব হচ্ছে সরকারি এবং বেসরকারি দুই অর্থে 1,10,00,000 থেকে 1,20,00,000 অবৈধ অভিবাসী আছে, তো এদেরকে বহিষ্কার করা হবে। এখন এ সম্পর্কে নানা ধরনের তথ্য আছে। অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে কি কাজ, ইয়েকে স্বাগত জানিয়ে রাখি এই মাফ মিসবা, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আচ্ছা, উনি টেকনিক্যাল কারণে আবারও তাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনি শুরু আবার বলুন। হ্যাঁ, তো এই তো গুলো থেকে আছে। এখন এরা কি করে? এরা কি সবাই বেকার বসে বসে বেকার ভাতা খাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার থেকে? না, মোটেই না। এরা অবৈধ যারা আছে তারা এমনকি অনেক সময় অবৈধ থাকার কারণে চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত যায় না, অনেক সময় সাফার করে তারা। কারণ তাদের ভয় ওখানে চিকিৎসার জন্য গেলে হাসপাতাল কর্তৃপক্ষ, ইমিগ্রেশন অথরিটিকে বলে দেবে তারা ধরা পড়ে যাবে, এই অবস্থা। তারা কি করে? বেশিরভাগ তারা অবৈধ কিন্তু নানা ধরনের কাজকর্ম করে তারা রুজি রোজগার করে তাদের নিজ নিজ দেশের অর্থ পাঠায়। আবার অনেকের পরিবার আছে এখানে, তাদেরকে সাপোর্ট করে। এইটা একটা দিক। অন্যদিক হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র সরকারকে, অধিকাংশ যারা কাজ করে যুক্তরাষ্ট্র সরকার তাদের আয়ের উপরে ইনকাম ট্যাক্স, তাদের এমপ্লয়াররা চাকরি যারা দিয়েছে তারা তাদের ইনকাম ট্যাক্স ট্যাক্সের অঙ্কটা বেতন থেকে কেটে নেয়। ফলে সেটা যুক্তরাষ্ট্রের রাজস্বতে ইনকাম হয়। 1,10,00,000 লোক যদি বছরে 11 মিলিয়ন লোক যদি $1,000 করে সরকারকে দেয় তাহলে $11 বিলিয়ন হয়। যাই হোক, আরো অনেক বেশি যুক্তরাষ্ট্র সরকার ট্যাক্স হিসাবে এদের থেকে পায়। তারপরে যেই টাকাটা তারা এই দেশে আর্ন করে তার কমপক্ষে 50 ভাগ, সম্ভবত 75 ভাগ তারা এই দেশে খরচা করে। তার এই দেশের খরচা করা সেটাও এই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এগুলো হলো বিভিন্ন এই প্রসঙ্গ। আরেকটা জিনিস হচ্ছে
এই অবৈধরাই বেশিরভাগ যারা অবৈধ, এদের মধ্যে ইমিগ্রেন্টদের মধ্যে অবৈধ যাদেরকে বলা হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রে এমন সব সেক্টরে কাজ করে, যেমন কনস্ট্রাকশনে এবং অন্যান্য যা করে, যেটার অন্যান্য কৃষ্ণাঙ্গ বা অন্যান্য বৈধভাবে যে সমস্ত হিস্পানিক, ল্যাটিনো আমেরিকান আছেন, আমেরিকান, তারা এগুলা করতে চান না। এরা ঠেকায় পড়ে সেগুলো করে, আর এবং কম বেতনে করে। যে বেতন ন্যায্য তারা পাওয়ার কথা, এমপ্লয়াররা তাদেরকে সেই বেতন দেয় না, ঠকায়। তাদেরকে ইউনিয়ন করতে দেওয়া না, ভয় তারা ইউনিয়ন করে না, ট্রেড ইউনিয়ন নাই তাদের। যেও তারা যে কাজ করে, একটা প্রধান সেক্টর হচ্ছে ফার্ম, কৃষি খাতে কাজ করে। যে ধরা যাক ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের মানে কৃষি খাতে যে সমস্ত দ্রব্য, যুক্তরাষ্ট্র প্রায় $100 বিলিয়ন কাছাকাছি কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে। কৃষি পণ্যের মধ্যে অবশ্য এই শস্য রপ্তানি করা, গম ইত্যাদি, গম এবং কর্ন, এই দুইটার বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় হয়। কিন্তু এই দুটো ছাড়া অন্যান্য ভেজিটেবল, নাটস ইত্যাদি ম্যাক্সিমাম তৈরি হয়। সিঙ্গেল লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট। এবং যুক্তরাষ্ট্র থেকে যে এক্সপোর্ট যেটা হয় $100 বিলিয়ন মতো, তার ভিতরে অন্তত $18 বিলিয়ন সম্ভবত ক্যালিফোর্নিয়া থেকে এক্সপোর্ট হয় বিদেশে, প্রডিউসটা। তো যুক্তরাষ্ট্রে সে এখন যদি ওটা যুক্তরাষ্ট্রের ভেজিটেবল, ফ্রুটস এবং নাটস এগুলা যদি প্রোডাকশন ফল করবে, এদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে কৃষি ক্ষেত্রের কৃষি খামারের কর্মী পাওয়া খুব দুষ্কর হবে, খুবই দুষ্কর হবে। 1, 2 নম্বর হচ্ছে খামারওয়ালারা তো এদেরকে কম বেতনে খাটাচ্ছে। এখন যেই মুহূর্তে ইলিগাল গুলাকে তাড়িয়ে দেওয়া হবে, তখন হবে কি, যারা যদি কাজ করতে আগ্রহী হয় তাদেরকে অনেক বেশি বেতনে ওখানে রাখতে হবে। বেশি বেতন রাখলে তাদের মানে যেই উৎপাদন খরচা বাড়লে, সেই উৎপাদন খরচা হিসাবে তারা বাজারে ওটা পাইকারদেরকে সাপ্লাই করবে, পাইকারি সাপ্লাই করবে। তখন দ্রব্যমূল্য এমনি বাড়বে। দুটা কারণে দ্রব্যমূল্য বাড়বে ওই সমস্ত দ্রব্যের। একটা হচ্ছে প্রোডাকশন এনাফ হবে না, প্রয়োজন মতো প্রোডাকশনে অনেক ঘাটতি হবে, তার কারণে বিদেশ থেকে আমদানি করতে হবে। বিদেশ থেকে আমদানি করতে গিয়ে মানে দ্রব্যমূল্য বাড়বে, সেই সমস্ত শস্যের জিনিসপত্রের এখানকার ক্রেতা ভোক্তা যারা, তাদের খরচা বাড়বে। এই এক। যুক্তরাষ্ট্রে যেটা উৎপাদন হবে সেটারও তখন দাম বাড়বে, কারণ উৎপাদন খরচা বাড়বে। এই যারা বৈধ তাদেরকে নিয়োগ করলে তাদেরকে বেশি বেতন দিতে হবে। এই সমস্ত ক্ষেত্র সবকিছু যদি অ্যাড করা হয়, আলটিমেটলি একটা চাপ যুক্তরাষ্ট্রের জনগণের উপরে বিরাট প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু এর আগে কখনো যুক্তরাষ্ট্রের নিয়ম নাই আভ্যন্তরীণ ক্ষেত্রে সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে ব্যবহার করা। সামরিক বাহিনী হচ্ছে বহিঃশত্রুর বিরুদ্ধে রাষ্ট্রকে রক্ষার জন্য। তৃতীয় বিশ্বের অনেক দেশে কথায় কথায় সেনাবাহিনীকে অভ্যন্তরীণ ব্যবহার করা হয়, কিন্তু নর্মালি এটা করার নিয়ম নাই, দেশে করে না। এবার তিনি যদি করেন, এটা একটা নিয়মের ব্যতিক্রম হবে। এবং নিয়মের ব্যতিক্রম হওয়া ছাড়াও এটাতে করে আরেকটা হচ্ছে, মানে এটা করা হলে যুক্তরাষ্ট্রের যে মানে আর্মির মোরাইলে অনেক মনে করছেন যে এফেক্টেড হবে। তারা এই ইলিগালদেরকে, তারও মানবিক কারণ, যেমন গাজায় যে সমস্ত ইসরায়েলি সৈন্য যুদ্ধ করছে, হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে, তাদের কিছু কিছু আত্মহত্যা করছে, কারণ তাদেরকে যে মানবিক কাজ করানো হয় সেই চিত্র দেখে তারা বিমর্ষ হয়ে পড়ে। মানে তেমনি ভাবে এই দেশেও মানবিক ভাবে লক্ষ লক্ষ লোক এদের দ্বারা বহিষ্কার হচ্ছে, ওদের পরিবার আছে, ওদের এই যখন দেখবে তখন সেটা একটা মানসিক প্রতিক্রিয়া। ফলে ওভারঅল মানে প্রতিরক্ষার ইন্টারেস্টের দিক থেকে, রাজস্বের ইন্টারেস্টের থেকে, লোকের ইন্টারেস্ট, সব দিক থেকে বিবেচনা যদি আদেশ দেন, সেনাবাহিনীকে তো সেই আদেশ প্রতিপালন করতে হবে, বাধ্য, তারা বাধ্য। এটা উনি কমান্ডার ইন চিফ, যুক্তরাষ্ট্রের মানে কমান্ডার ইন চিফ, যেটা আমাদের দেশে বলে সুপ্রিম কমান্ডার, আমাদের দেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক। তিনি সর্বাধিনায়ক, তিনি আদেশ দিলে সেটা তারা পালন করতে বাধ্য। আমি স্বাগত জানাই এই মুহূর্তে মাহফ মিসবাহ উদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আশা করছি আপনার শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, রাইট? এখন আমরা যেটি মাস ডিপোর্টেশনের যে ঝুঁকি এতদিন আমরা দেখছিলাম, এখন ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলেন, সেই টুইটে তিনি বললেন যে
এবার আপনি নিশ্চয়ই দেখেছেন তিনি সামরিক বাহিনীকে ব্যবহার করবেন এই কাজে। তো এই বিষয়ে আলোচনা করছি। তো এই প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইবো। আপনার সংগঠন আছে আসালের মেম্বারদের মধ্যে কি এরকম কেউ এফেক্টেড হতে পারে? আমি সেটাই বলবো, পুরোপুরি বিষয়টাকে এভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি হি ক্যান কল, সে যে কোনো সময় ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করার আগে তার দরকার ছিল ইমার্জেন্সিকে ডিফাইন করা। আনফরচুনেটলি ট্রাম্পকে আমরা চিনি, 4 বছর দেখেছি, এখন আবার দেখব। ট্রাম্প কখনো কোনো আইন মানে না। যেমন এই যে সে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে কারেন্ট প্রেসিডেন্টের সাথে তার একটা ট্রানজিশন টিমের যে একটা চুক্তি স্বাক্ষর করা, সে হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সাথে দেখা করে আসছে, কিন্তু সেটা সে সাইন করে নাই এবং সে করবে না। এই যে তার ভায়োলেশন দিয়ে শুরু হয়েছে, তার আগামী 4 বছর ভায়োলেশনেই যাবে, এবং 4 বছর পরে তাকে বাইর করা যায় কিনা আমার সন্দেহ আছে, শুধু ভায়োলেটই করবে। তবে এখন প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি সে ডিক্লেয়ার করবে দুইটি কারণে। একটা হচ্ছে সে প্রথম থেকেই ইলেকশনের আসলে তার জয়লাভ করার কতগুলি যে কারণ, এটা এর মধ্যে একটি, যে সমস্ত ইমিগ্রেন্টদেরকে, বিশেষ করে আনলিগাল যারা বলে, তারা বলে, আমরা বলি আনডকুমেন্টেড, 10 মিলিয়ন বাইডেন আমলে ঢুকছে, আর আগে 12 মিলিয়ন ছিল, টোটাল 22 মিলিয়ন, হুইচ ইজ ওভার 2 কোটি লোককে সে বাইর করার প্ল্যান। এখন 2 কোটি লোককে বাইর করতে গেলে $880 বিলিয়ন দরকার, আর অসংখ্য সাপোর্ট সিস্টেমের দরকার। তো আমেরিকার মূল আর্মির সংখ্যা হচ্ছে 1.3 মিলিয়ন। He can bring that 1.3 million, that will give him enough forces. I think recently he also mentioned he's going to bring National Guard. So United States has around 434,600 National Guard. So this will give him 1.7, 1.8 million manpower to do this job. The question is, can he do this? I don't think so. He will not be able to do the way he's saying, because every state, out of 50 states, 32 states are Republican governor. The remaining states are Democrat, 22 of them. I don't think he can so easily enter into Democratic states. The reason will be, again, within the state, they have their own law, rules, regulation. They can even sue the federal government. That case can go next few years. Even আপনারা জানেন কিনা, তার ফার্স্ট টার্মে ACLU কয়েকবারই তাদেরকে সু করছে। ইভেন যে এই বিচারকগুলি সে অ্যাপয়েন্টেড দিছে, তাদের কাছেও তার গভর্নমেন্ট তখন লস্ট করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এতে আমাদের কমিউনিটির যে বিরাট ক্ষতি হবে, সেটা নিয়ে আমার প্রশ্ন। আমার হিসাব মতে বাংলাদেশি প্রায় 3 লক্ষর মতো লোক অ্যাজ অফ টুডে আনডকুমেন্টেড এবং whatever they call illegal. Especially last few years, lot of people came through Mexico. Even last year alone, through the embassy, came 13,600 students in this country. Those students came in this country, but 90% of them does not go to school. Though they said they are coming for school, they are now working and hiding. So the effect will be on Bangladesh people. বাংলাদেশি 3 লক্ষ লোকের মতো এফেক্ট হবে। তো এর ভিতরে যাদের কোন রকম ক্রিমিনাল কেস আছে, আপনারা শুনে থাকবেন যে জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক এবং চার্চ ম্যাকডোনাল্ডে অনেক বাঙালি পায়ে কড়া নিয়ে হাঁটতেছে। তো উনাদের আর বেশি দিন হাঁটা লাগবে না, ভেরি সুন ওইসব লোকদেরকে বাইর করবে প্রথম ব্যাচ। তারপরে ধরেন যারা কমপ্লিটলি ইলিগেল, কোন রকম আইন কানুনের বিরুদ্ধে কাজ হয়েছে বা আইন কানুনের বিরুদ্ধে তারা কোনো অংশগ্রহণ করছে, even university students, those who participated in the rally, they are looking into those. So I think these things he is going to start from day one. কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, যাদের কথা বলে যদি তারা এই নিউ ইয়র্কে থাকে, ডেমোক্রেটিক স্টেটে, ব্লু স্টেটে, সেটা কি সম্ভব? এটাই বলতেছি। তখন সে কি করবে? সে সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে এখন তার হচ্ছে 6-3, 6 জন রিপাবলিকান আর কনজারভেটিভ, 3 জন হলো ডেমোক্রেট।
তো সুপ্রিম কোর্টে যাইতে আসতে তার হয়তো মাস 6 লাগে, কিন্তু হি ক্যান রিচ দেয়ার বিকজ দে আর অলরেডি ক্রিমিনাল, দে আর অলরেডি ডিড সামথিং রং, whether they proven guilty or not. তো এটার থেকে এখন আইডিয়াটা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন সমস্ত জাতির জন্য, আমেরিকার জন্য একটা ন্যাক্কারজনক সিচুয়েশন। আমার মনে হয় মোহাম্মদুল্লাহ ভাই এক্সপ্লেন করছেন, এই যে কৃষি পণ্য যারা করে আমেরিকা, এখানে 10 মিলিয়ন লোকের দরকার তাদের প্রতি 5 বছর অন্তর, তাদের 3 মিলিয়ন লোকের দরকার শুধুমাত্র ট্রাক ড্রাইভার, ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। যদি সুপ্রিম কোর্ট রায়ও দেয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, সেই সুপ্রিম কোর্টের রায়ও কি একটা ব্লু স্টেটে বাস্তবায়ন সম্ভব জোর করে? তখন সম্ভব, কারণ যখন এটা তখন ফেডারেল ল হয়ে গেল, ফেডারেল লর কারণে আমরা তো দেখেছি, ধরা যাক গর্ভপাতের একটা আদেশ ছিল রো ভার্সেস ওয়েড, সেই আদেশ তো সব স্টেট প্রতিপালন করেনি, ভোটাভুটি করতে, মানে এটা ব্লু স্টেটগুলো ডিফাই, ক্যালিফোর্নিয়া বলেন, নিউ ইয়র্ক বলেন, এরকম স্টেটগুলো ডিফাই করেছে। বাট ডিফাই করছে, দে ওয়েন্ট টু ব্যাক টু দেয়ার স্টেট অ্যাসেম্বলি এন্ড সিনেট এন্ড প্রুভ দ্যাট এন্ড দেন মেড দি স্টেট ফ্রি অফ ফেডারেল ল। সো ইউ হ্যাভ টু রিভাইভ দোজ থিংস অ্যাজ সুন অ্যাজ সুপ্রিম কোর্ট ডাজ দ্যাট। তো একইভাবে তো এদের ক্ষেত্রেও একই প্রসেস ফলো করতে পারে ব্লু স্টেটগুলো, রাইট? ইয়েস, করতে পারবে, শিওর শিওর শিওর। ওই 22টা স্টেট দে ক্যান ডু দোজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।